আজকে আমরা দেখব পদার্থের গাঠনিক ধর্ম। এটা হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপারের একটা চ্যাপ্টার। আচ্ছা, পদার্থের গাঠনিক ধর্মের মধ্যে প্রথম যে টপিকটা আসে, কারণ পদার্থের যে কোনো গাঠনিক ধর্ম তৈরি করতে হলে দুইটা বল অবশ্যই কাজ করে, সেটা হচ্ছে এর আন্তঃআণবিক আকর্ষণ বল আর আন্তঃআণবিক বিকর্ষণ বল। আচ্ছা, এখন আমাদের আন্তঃআণবিক আকর্ষণ বল বলতে কি বোঝাচ্ছে, যে বলের মাধ্যমে পদার্থের যে অণুগুলো আছে তারা পারস্পরিকভাবে যুক্ত হয়ে একটা কাঠামো গঠন করে, একটা ভৌতিক কাঠামো গঠন করে, তাকেই বলা হচ্ছে পদার্থের আন্তঃআণবিক আকর্ষণ বল। আচ্ছা, এর মধ্যে কিছু বিকর্ষণ বলও কাজ করে। সেই বিকর্ষণ বলটা কিভাবে কাজ করছে দেখা যাচ্ছে যে আমাদের বিভিন্ন পদার্থ, আমরা জানি পদার্থের গঠনটা কীরকম হয়ে থাকে। একটা যে কোনো পদার্থের অণুগুলোর মধ্যে অণুর মধ্যে তার নিউক্লিয়াসটা থাকে তার কেন্দ্রে, এবং তাদের ইলেকট্রনগুলো থাকে বাইরের আউটার সেলে। তো দেখা যাচ্ছে একটা অণু থেকে আরেকটা অণু যখন সংস্পর্শে আসে এদের মধ্যে আকর্ষণ বল থাকে, কিন্তু দেখা যাচ্ছে ওই ইলেকট্রন পরস্পরকে কী করবে, বিকর্ষণ করবে। আউটার সেলের ইলেকট্রনগুলো পরস্পরকে বিকর্ষণ করবে, যার কারণে এদের মধ্যে একটা বিকর্ষণ বলও কাজ করে। এই আন্তঃআণবিক আকর্ষণ বল আর বিকর্ষণ বলের একটা নিট বলের মাধ্যমে টোটাল একটা বল কাজ করে, সেটাই তার মানে নিট একটা বলের মাধ্যমেই তাদের গাঠনিক ধর্মটা প্রকাশ পায়। আচ্ছা, এখন আমরা দেখি কঠিন পদার্থের মধ্যে আন্তঃআণবিক বল। কঠিন পদার্থের মধ্যে আন্তঃআণবিক বলগুলো, তার মানে কঠিন পদার্থের অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ শক্তি থাকে অনেক বেশি পরিমাণে। এরা নিজেদের সাথে অনেক বেশি পরিমাণে অ্যাটাচডভাবে থাকে। এদের মধ্যে আন্তঃআণবিক ফাঁকা স্থান যেটা বলে, যে একটা অণুর সাথে আর একটা অণুর ফাঁকা স্থানগুলো নাই বললেই চলে। কারণ আমরা কঠিন পদার্থ বলতে একটা ধাতব পদার্থের কথাই চিন্তা করি। যেমন একটা ধাতু সোডিয়াম ধরে নিলাম, সোডিয়ামের আউটার সেলে ইলেকট্রন আছে একটা, সেই একটাই ইলেকট্রন এই আউটার সেলে, সাপোজ আমরা ইলেকট্রন ধরে নিলাম একটা, এই আউটার সেলেও ইলেকট্রন আছে হচ্ছে একটা। এই একটা ইলেকট্রনের মধ্যে যতটা বেশি বিকর্ষণ শক্তি থাকবে, তার থেকে যদি যে কোনো একটা অণু নিলাম যার আউটার সেলে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 5টা আর এখানেও ইলেকট্রন সংখ্যা হচ্ছে 5টা, তো এদের মধ্যে বিকর্ষণ বল থাকবে বেশি আর এটার মধ্যে বিকর্ষণ বল থাকবে কম। তো যার কারণে এই ধাতুগুলো অনেক বেশি গাঢ় বন্ধনে যুক্ত থাকে, কারণ এখানে ইলেকট্রন বিকর্ষণের মান থাকে তাদের মধ্যে খুব কম পরিমাণে, বাট আন্তঃআণবিক আকর্ষণ শক্তি থাকে অনেক বেশি পরিমাণে। এর জন্য দেখা যায় কি, এদের যখন তোমার কোনো গাঠনিক ধর্মের মধ্যে আন্তঃআণবিক ফাঁকা স্থান খুব কম থাকবে, তখন দেখা যাচ্ছে যে একটা অণু আর একটা অণুর সাথে এরকম স্লিপেজ, যেমন এই অণুটা, একটা অণু এখানে 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 আবার এইসব জায়গায়, সমস্ত জায়গা থেকে একদম গাঢ়ভাবে আবদ্ধ করা থাকে। তো ওর মধ্যে কিন্তু স্লিপেজ হওয়া বা ওর মধ্যে কিন্তু অবস্থানটা চেঞ্জ করার, ডিস্ট্র্যাক্ট হওয়ার কিন্তু কোনো রকম ওয়ে থাকে না। তো যার কারণে ওদের কাঠামোটা থাকে একদম দৃঢ়। কিন্তু যাদের মধ্যে দেখা যাচ্ছে যে আন্তঃআণবিক মানে স্থানটা, মধ্যবর্তী স্থানটা অনেক বেশি দূরে থেকে থাকে, তখন দেখা যাচ্ছে যে ওদের কিন্তু একটা অবস্থান চেঞ্জ করার একটা অনেক বড় একটা ওয়ে থাকে, অনেক বড় একটা ক্যাপাসিটি থাকে। তো যার কারণে তাদের যে কাঠামোটা, সেই কাঠামোটা কিন্তু ওইরকমভাবে দৃঢ়ভাবে প্রকাশ পায় না। আচ্ছা, এখন দেখা যাচ্ছে যে কঠিন পদার্থের অণুগুলো যখন পরম শূন্য তাপমাত্রায় থাকে, তখন এই কঠিন পদার্থের অণুগুলোর মধ্যে কোনো রকম কোনো নড়াচড়া বা কম্পন এরকম কোনো কিছু এলিমেন্টস এগুলো দেখা যায় না। কিন্তু দেখা যায় আমরা যখন পরম শূন্য তাপমাত্রা, তার মানে হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস বা 0 কেলভিন, এই টেম্পারেচারের উপরে যখন ওই টেম্পারেচারটা বাড়াতে থাকবো, তখন দেখা যাচ্ছে যে প্রত্যেকটা পদার্থের মধ্যে ওদের একটা শক্তি, ওই তাপ শক্তি, আমরা যখন তাপ দিতে থাকবো তখন এই তাপ শক্তিটাকে তারা নিজের মধ্যে অ্যাবজর্ভ করে নেবে। অ্যাবজর্ভ করে নেওয়ার মাধ্যমে ওরা নিজেদের মধ্যে কি করবে, কম্পন সৃষ্টি করবে। কম্পন সৃষ্টি করে আস্তে আস্তে নিজেদের থেকে একটু দূরে সরে যাওয়া শুরু করবে। মানে ওদের নিজেদের মধ্যে একটা গতিশক্তি সৃষ্টি হবে, যার কারণে ওরা চলাচল করা শুরু করবে, এবং যার ফলে ওদের মধ্যকার যে দৃঢ় যে বন্ধনটা, সেই বন্ধনটা আস্তে আস্তে কী হতে থাকবে, ভেঙে যেতে থাকবে, ওরা দূরে চলে যেতে থাকবে। তো যার ফলে দেখা যায় ওই জিনিসটা যত বেশি আস্তে আস্তে তাপ দিব, সে কিন্তু কঠিন পদার্থ থেকে আস্তে আস্তে তরল পদার্থের দিকে চলে যাবে। এখন দেখি তরল পদার্থের ক্ষেত্রে আন্তঃআণবিক বলটা কিভাবে কাজ করে। তরল পদার্থের মধ্যে আন্তঃআণবিক যে আকর্ষণ বলটা, সেটা কঠিন পদার্থের থেকে কম হয়ে থাকে।
এদের আয়তন থাকে সেম, আয়তনে কোনো চেঞ্জ হয় না, বাট এদের আকারে চেঞ্জ হয়। আকারে কেন চেঞ্জ হয়? এদের মধ্যবর্তী যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো থাকে ফাঁকা ফাঁকা। এই মধ্যবর্তী যে জায়গাগুলো থাকে সেই জায়গাগুলো থাকে ফাঁকা ফাঁকা। ওরা যে কোনো আয়তনে, ওকে এখানেও রাখা যাবে, এখানেও রাখা যাবে, এখানেও রাখা যাবে, কারণ ওকে কিন্তু আমি চেঞ্জ করতে পারছি। তার মানে আমার পাত্র ভেদে ওরা কিন্তু নিজেদের আকারগুলো কী করতে পারে? চেঞ্জ করতে পারে। বাট দেখা যাচ্ছে আমার একটা পাত্রে, এই পাত্রের মধ্যে 1 লিটার পরিমাণে আমার যে কোনো তরল পদার্থ আছে, ওকে যদি এই পাত্রে রাখি ও 1 লিটারই থাকবে। বাট দেখা যাচ্ছে এই যে ও স্কোয়ার থেকে ও সার্কেলে কনভার্ট হয়ে যাবে, ও স্কোয়ার থেকে সার্কেলে কনভার্ট হয়ে যাচ্ছে। ওর আকারটা চেঞ্জ হচ্ছে, বাট ওর আয়তনটা চেঞ্জ হচ্ছে না। আচ্ছা, এখন দেখি বায়বীয় পদার্থের ক্ষেত্রে আন্তঃআণবিক আকর্ষণ শক্তির মানটা থাকে খুব বেশি কম পরিমাণে। আন্তঃআণবিক আকর্ষণ শক্তির মান অনেক উপেক্ষণীয় অবস্থায় থাকে। তো যার কারণে দেখা যাচ্ছে ওদের আন্তঃআণবিক আকর্ষণ শক্তি নাই বললেই চলে। বলতে এখানে একটা অণু থাকলো, এখানে একটা অণু থাকলো, তো দেখা যাচ্ছে যে এই অণুটা এখানেও যাইতে পারে, এখানেও যাইতে পারে। কারণ হচ্ছে ওর মধ্যে আকর্ষণ শক্তিটা কম, ওর দূরত্বটা আমি বাড়িয়েও দিতে পারি, দূরত্বটা কমিয়েও দিতে পারি। বাট তরল পদার্থের ক্ষেত্রে দেখা যাচ্ছে ওর ডিস্টেন্স যতটুকু থাকে, এই ডিস্টেন্সের মধ্যে যে কোনো জায়গায় ওকে মুভ করাতে পারবো। বাট ডিস্টেন্সটা কিন্তু আমার সেম থাকতেছে, ও কিন্তু দূরে সরে যাচ্ছে না, বাট এখানে কিন্তু আমার দূরে সরে যাচ্ছে। তো যার কারণে দেখা যাচ্ছে কি যে ওকে যে পাত্রেই, একটা বড় পাত্রে রাখি আর একটা ছোটো পাত্রে রাখি, যে পাত্রেই রাখি না কেন ও সেই পাত্রেই এঁটে যাবে। তার মানে ওর আয়তনটা কী হয়ে যাচ্ছে? চেঞ্জ হয়ে যাচ্ছে, ওর আকারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। দুইটাই ক্ষেত্রেই ওর চেঞ্জিংটা দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, এখন দেখি পদার্থের বন্ধন। এখন বন্ধনগুলোর মধ্যে মানে পদার্থগুলো আমার তৈরি হয়ে থাকে কি কি বন্ধনের মাধ্যমে? আমরা কেমিস্ট্রিতে 9 10-এ শিখে আসছি যে আমাদের আয়নিক বন্ধন থাকে, সমযোজী বন্ধন থাকে, তারপরে হচ্ছে ভ্যান ডের ওয়ালস বন্ধন থাকে, ধাতব বন্ধন থাকে, হাইড্রোজেন বন্ধন থাকে। ঠিক আছে, এই টাইপের বন্ধনগুলো আমাদের থেকে থাকে। এক একটা পদার্থ গঠনের জন্য এক একটা দেখা যাচ্ছে বন্ধন কাজ করে। অনেক সময় দেখা যায় একটা পদার্থের মধ্যে 2-3টা বন্ধন আমাদের এরকমভাবে কাজ করছে। তো সেটাও আমাদের এখানে লক্ষণীয়। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা আয়নিক বন্ধনটা দেখি। আয়নিক বন্ধন আমরা আগেই জানি যে দেখা যাচ্ছে একটা ধাতুর বহিস্থ সেল থেকে, মানে একটা ধাতুর বহিস্থ সেল থেকে, বাইরের সেল থেকে একটা ইলেকট্রন যদি একটা অধাতুর মধ্যে পাস হয়ে যায়, তাহলে এই ধাতুটা কি পজিটিভ আয়নে আহিত হবে, আর এই অধাতুটা কি নেগেটিভ আধানে আহিত হবে। তো এই পজিটিভ আর নেগেটিভ একজন আরেকজনকে আকর্ষণ করার ফলে বা এই পজিটিভ আর নেগেটিভের মধ্যে যে বন্ধনটা সৃষ্টি হচ্ছে, গাঢ় যে বন্ধনটা সৃষ্টি হচ্ছে, সেটাকেই বলা হচ্ছে ধাতব বন্ধন। আমরা যে বন্ধনগুলোর নাম বললাম যে আয়নিক বন্ধন, আমরা যে বন্ধনগুলোর নাম বললাম যে আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, ধাতব বন্ধন, ভ্যান ডের ওয়ালস বন্ধন এবং হাইড্রোজেন বন্ধন, এর মধ্যে সব থেকে শক্তিশালী হচ্ছে এই যে আয়নিক বন্ধন। কারণ আয়নিক বন্ধনের মধ্যে আমরা বলেছি অলরেডি যে পজিটিভ আর নেগেটিভের আকর্ষণের ফলে এই বন্ধনটা সৃষ্টি হয়ে থাকে, যার কারণে এর বন্ধনটা অনেক বেশি দৃঢ় হয়ে থাকে। আচ্ছা, তো এর মধ্যে কতগুলো শর্ত আছে। শর্তগুলো কি কি? যে প্রথম মৌলের নিম্ন আয়নীকরণ শক্তি, দ্বিতীয় মৌলের উচ্চ ইলেকট্রন আসক্তি, আর হচ্ছে এর গঠিত যৌগের উচ্চ ল্যাটিস শক্তি। আচ্ছা, এখানে আমাকে বলছে যে প্রথম মৌলের নিম্ন আয়নীকরণ শক্তি। নিম্ন আয়নীকরণ শক্তি বলতে এখানে কি বোঝাচ্ছে? আয়নীকরণ শক্তি বলতে বোঝাচ্ছে যে এর থেকে একটা ইলেকট্রন যদি আমি নিয়ে নিতে আমার খুব কম পরিমাণ শক্তি লাগবে। যদি আমার এখান থেকে একটা ইলেকট্রন সরিয়ে নিতে আমার খুব কম পরিমাণ শক্তি লাগে, তাকে বলা হচ্ছে নিম্ন আয়নীকরণ শক্তি। ওর মধ্যে যদি আমি খুব কম পরিমাণ শক্তি দিয়ে এখানে পাস করাতে পারি, তার মানে কাজটা আমার ইজিয়ার হয়ে গেল। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার যৌগটা গঠন করা অনেক বেশি সহজ হয়ে যাবে। বাট আর এখানে হচ্ছে উচ্চ ইলেকট্রন আসক্তি। ওর মধ্যে যদি ইলেকট্রন আসক্তিটা অনেক বেশি পরিমাণে থাকে, তাহলে দেখা যাচ্ছে যে ও এই ইলেকট্রনটাকে খুব সহজেই নিজের মধ্যে অ্যাবজর্ব করে নিবে বা নিজের সেলে জায়গা দিবে। কিন্তু দেখা যাচ্ছে ওর মধ্যে যদি ইলেকট্রন আকর্ষণ ক্ষমতা ওইরকম বেশি পরিমাণে না থাকে, ও কিন্তু ইলেকট্রনকে অত বেশি পরিমাণে আকর্ষণ করবে না, যার কারণে বন্ধনটা কিন্তু অত সহজে গঠিত করা সম্ভব হবে না। তো এগুলো হচ্ছে আমার আয়নিক বন্ধন গঠন করার শর্ত। আচ্ছা, এখন দেখি সমযোজী বন্ধন। সমযোজী বন্ধনের মধ্যে দেখা যাচ্ছে যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে আমার সমযোজী বন্ধন গঠন হয়ে থাকে।
এখানে যেমন আয়নিক বন্ধনের মধ্যে আমরা দেখলাম যে একটা ইলেকট্রন সম্পূর্ণভাবে দিয়ে দিচ্ছে, সমযোজী বন্ধনে একটা ইলেকট্রন সম্পূর্ণভাবে দিয়ে দিবে না, কেউ সম্পূর্ণভাবে দিয়েও দিবে না, কেউ সম্পূর্ণভাবে নিয়েও নিবে না। এরা কী করবে, জাস্ট ইলেকট্রনগুলোকে শেয়ার করবে, নিজেদের মধ্যে ভাগ করে নিবে। এটাকেই বলা হচ্ছে সমযোজী বন্ধন। যেমন আমরা এখানে যদি বলি ক্লোরিন ক্লোরিন বন্ধন বা হাইড্রোজেন হাইড্রোজেন বন্ধন, হাইড্রোজেনের লাস্ট শেলে একটা ইলেকট্রন থাকে, আবার আরেকটা হাইড্রোজেনের লাস্ট শেলে একটা ইলেকট্রন থাকে। এই দুইটা ইলেকট্রন দুইটা হাইড্রোজেন অণুকেই অতিক্রম করে থাকে। এরা কিন্তু এই হাইড্রোজেনে এই ইলেকট্রনটা নিচ্ছে, আবার এই হাইড্রোজেনে এই ইলেকট্রনটা নিচ্ছে, দুইজনে কিন্তু একই ইলেকট্রন শেয়ার করছে, দুইজনই দুইটা করে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে এদের বন্ধনটা গঠন করে ফেলছে। তো একজনকে সম্পূর্ণভাবে দিয়ে দিলে যে পরিমাণ বন্ধন শক্তিশালী বন্ধন গঠন হয় শেয়ারের মাধ্যমে, সেই পরিমাণ শক্তিশালী বন্ধন গঠন হয় না। তো যার কারণে সমযোজী বন্ধনের যে ধর্মটা সেটা হচ্ছে সমযোজী বন্ধনের শক্তির মাত্রাটা থাকে আয়নিক বন্ধনের থেকে কম। আচ্ছা, আয়নিক বন্ধনে পজিটিভ নেগেটিভ আধান থাকে বলে ও কিন্তু তড়িৎ পরিবাহী হয়ে থাকে, মানে আয়নিক যৌগগুলো তড়িৎ পরিবাহী হয়ে থাকে। বাট আমাদের সমযোজী ম্যাক্সিমাম যৌগই তড়িৎ পরিবাহী হয় না, কারণ এদের মধ্যে কোনো পজিটিভ নেগেটিভ আধান থাকে না, এরা শুধুমাত্র ইলেকট্রন শেয়ার করে। বাট দেখা যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে এখানে পোলারিটির সৃষ্টি হয়ে থাকে। যেমন দেখা যাচ্ছে যে আমি যদি হাইড্রোজেন আর অক্সিজেনের মধ্যে সমযোজী বন্ধন আমরা সৃষ্টি করি, এটা হচ্ছে অক্সিজেন আর এটা হচ্ছে হাইড্রোজেন। তো অক্সিজেনের ইলেকট্রন আসক্তিটা হাইড্রোজেনের থেকে বেশি হয়ে থাকে, যার কারণে এই শেয়ারকৃত ইলেকট্রনটা অক্সিজেন নিজের দিকে বেশি পরিমাণে টেনে রাখবে। অক্সিজেন নিজের দিকে বেশি পরিমাণে এই যে মানে আমার ইলেকট্রন চলার পথটা হবে অনেকটা এইরকম, যে ও ইলেকট্রনটাকে বেশি নিজের দিকে টেনে রাখছে, অক্সিজেন ইলেকট্রনটাকে বেশি নিজের দিকে টেনে রাখছে। তো যার কারণে ইলেকট্রনটা ও সম্পূর্ণভাবে নিয়ে নিচ্ছে না, বাট নিজের দিকে এরকমভাবে টেনে রাখছে, যার কারণে ও আংশিক ঋণাত্মক আর হাইড্রোজেন হচ্ছে আংশিক ধনাত্মক হয়ে থাকে। এগুলো পোলার যৌগ। তো এই সামান্য কিছু পোলার যৌগ মানে এরকম পোলারিটি যে সকল যৌগের মধ্যে থাকে, তারা দেখা যাচ্ছে যে ইলেকট্রনগুলোকে আকর্ষণ করতে মানে এরা তড়িৎ পরিবহন করে থাকে, আর এরা দেখা যায় দ্রবীভূতও হয়। আর এখানেও আয়নিক যৌগ যেগুলো সেগুলো দ্রবীভূত হয়, কারণ আমরা জানি যে পানিতে দ্রবীভূত হতে হলে অবশ্যই তাকে পজিটিভ নেগেটিভ আধান থাকতে হবে, কারণ পানির পজিটিভ নেগেটিভের সাথে ওরা একত্র হয়ে একটা নতুন ওটার মধ্যে দ্রবীভূত হয়ে যাবে। যার কারণে পানিতে দ্রবীভূত হওয়ার জন্য আমাদের আংশিক পজিটিভ নেগেটিভ থাকা মাস্ট, সেটা আংশিকই হোক আর বেশি হোক। ওকে, এখন সমযোজী বন্ধনের শর্তগুলো কি বলছে, যে দুটো অধাতব বন্ধনের মধ্যে হতে হবে। সমযোজী বন্ধন কখনোই কোনো ধাতু থাকতে পারবে না, সবসময় অধাতু পরমাণুর মধ্যে সমযোজী বন্ধন হয়ে থাকে। উভয় অধাতু পরমাণু সমসংখ্যক ইলেকট্রন যোগান দেয়। তার মানে ও যদি একটা ইলেকট্রন দেয় ও একটা ইলেকট্রন দিবে, ও যদি দুইটা ইলেকট্রন দেয় ও দুইটা ইলেকট্রন দিব। তার মানে দুইজন সেম সংখ্যক ইলেকট্রন যদি আদান প্রদান করে, বা মানে আলাদা আদান প্রদান না, সেম সংখ্যক ইলেকট্রন যদি শেয়ার করে, তাহলেই আমাদের সমযোজী বন্ধন হওয়াটা সম্ভব। এরপরে আমাদের দিয়েছে যে ধাতব বন্ধন। আমি ধাতব বন্ধনের সম্পর্কে একদম শুরুতেই বলে দিছি যে ধাতব বন্ধনগুলো দিয়ে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে, যে ধাতুর অণুগুলোর মধ্যে যে পরিমাণ দৃঢ় আকর্ষণ বল থেকে থাকে তাদেরকেই বলা হচ্ছে যে ধাতব বন্ধন। আচ্ছা, এখন বলছে ধাতব বন্ধন পরমাণু শেষ শক্তি স্তরে ইলেকট্রনগুলো নিউক্লিয়াস থেকে দূরে অবস্থান করায়। ইলেকট্রন নিউক্লিয়াস আকর্ষণ কম থাকার কারণে কেলাসের মধ্যে ইলেকট্রনগুলো কোনো নির্দিষ্ট পরমাণুর সঙ্গে যুক্ত না হয়ে মুক্তভাবে কেলাসের মধ্যে বিচরণ করে থাকে। ইলেকট্রন হারিয়ে ধাতব বন্ধনগুলো ধনাত্মক আয়নে পরিণত হয় এবং ত্রিমাত্রিক কেলাসের পরস্পর হতে নির্দিষ্ট দূরত্বে অবস্থান করে। ধাতব আয়নগুলো কেলাসের মুক্ত ইলেকট্রন দ্বারা আচ্ছাদিত থাকে বলে আয়নের মধ্যে বিকর্ষণ বল দুর্বল থাকে। তো তারপরে পক্ষান্তরে আয়নসমূহ প্রত্যেকে এদের মধ্যে অবস্থিত মুক্ত ইলেকট্রনকে আকর্ষণ করে। এর ফলে দুটি আয়নের মধ্যকার এক ধরনের বন্ধন তৈরি হয়। এই ধরনের বন্ধনকে ধাতব বন্ধন বলছে। তার মানে জিনিসটা হচ্ছে এরকম, আমি যেমন সোডিয়ামের কথা বললাম, সোডিয়ামের লাস্ট সেলে একটা ইলেকট্রন আছে, এখানেও সোডিয়ামের লাস্ট সেলে একটা ইলেকট্রন, মানে আমি সোডিয়াম দিয়ে একটা ধাতব বন্ধন গঠন করে দেখালাম, একটা ইলেকট্রন করে আছে। তো যখন আমি একটা বড় সোডিয়ামের একটা পাত নিব বা বড় একটা অ্যামাউন্ট নিব, তখন দেখা যাচ্ছে এই লাস্ট সেলে ইলেকট্রন, এখানে নিউক্লিয়াস থেকে লাস্ট সেলে ইলেকট্রনের আকর্ষণ শক্তিটা থাকে কম। এর জন্য দেখা যাচ্ছে কি
সোডিয়ামের লাস্ট সেলে যে ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনগুলো মানে ইলেকট্রনগুলো বের হয়ে যায়, বের হয়ে গিয়ে পুরো পাতের মধ্যে এই ইলেকট্রনগুলো চলাচল করা শুরু করে, পুরো পাতের মধ্যে ইলেকট্রনগুলো চলাচল করা শুরু করে। তো দেখা যাচ্ছে যে এইখানে ইলেকট্রন হারিয়ে এই সোডিয়ামটাও পজিটিভ, এটাও পজিটিভ, এটাও পজিটিভ, এটাও পজিটিভ। এখন তোমার কোশ্চেন থাকতেই পারে যে যেহেতু পজিটিভ পজিটিভ তাহলে এদের মধ্যে তো একটা বিকর্ষণ বল কাজ করবে। হ্যাঁ, বিকর্ষণ বল কাজ করবে, কিন্তু এই যে মধ্যবর্তী যে বাইরে থেকে যে ইলেকট্রনগুলো ছুটে বের হয়ে গেছে সেই ইলেকট্রনগুলো সবসময় এদের মধ্যে ঘোরাফেরা করতে থাকে। তো দেখা যায় সাপোজ আমি ধরলাম এই দুইটার মাঝখানে একটা ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনের প্রতি ওদের দুজনারই আকর্ষণ বল থাকবে। তো এদের দুজনের মধ্যে এক্সিস্ট যে বিকর্ষণ বলটা থাকে সেই বিকর্ষণ বলটা এই চলমান ইলেকট্রনগুলোর সাথে এরা দুজনই যে আকর্ষণ করবে সেই আকর্ষণ বলটার সাথে ওই বিকর্ষণ বলটা অনেকটা কমে যায়। কারণ দেখা যাচ্ছে এই বিকর্ষণ বলটা থাকছে বাট এর 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 মধ্যে এই যে সব সময় দেখা যাচ্ছে ইলেকট্রন পাস করছে বলে এরা আকর্ষণ করে করে একই জায়গার মধ্যে অবস্থান করছে। এর জন্য দেখা যাচ্ছে যে এই যে নিট যে বিকর্ষণ আর আকর্ষণের যে নিট বলটা সেটাকেই বলা হচ্ছে কি ধাতব বন্ধন। আর এর মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে বলে ও সহজেই বিদ্যুৎ পরিবহন করতে পারে। আচ্ছা, এখন ধাতব বন্ধনের বৈশিষ্ট্যগুলো কী কী সেটা এখন দেখি। যে বন্ধনের প্রকৃতি সমযোজী ধরনের, কিন্তু মানে এই যে ধাতব বন্ধনের প্রকৃতি সমযোজী ধরনের কেন? কারণ দেখা যাচ্ছে এখানে ধনাত্মক আধান এই ধনাত্মক আধান আর এই ধনাত্মক আধানের মধ্যে বিকর্ষণ হবে, কিন্তু এই যে মাঝখান থেকে ইলেকট্রনগুলো যাচ্ছে তাদের মধ্যে আকর্ষণ করছে, ও আকর্ষণ করছে, ও আকর্ষণ করছে, তার মানে একটা ইলেকট্রনকে দুজন মিলে আকর্ষণ করছে। এর জন্য যেটা সমযোজী বন্ধনকে বা সমযোজী যে ইয়েটা আছে বন্ধনের যে ধর্মটা সেটার মাধ্যমে অনেকটা মানে কম্পেয়ার করা যায়। আচ্ছা, তারপরে হচ্ছে পিউলির বর্জন নীতি অনুযায়ী যতটি সুযোগ রয়েছে পরমাণুর মাঝে ইলেকট্রন ঘনত্ব তার থেকে কম। আচ্ছা, এখানে আমাকে বলেছে যে যতটি সুযোগ রয়েছে পরমাণুর মধ্যে ইলেকট্রন ঘনত্ব তার থেকে কম। এখন দেখা যাচ্ছে যে ধাতব পরমাণুর মধ্যে কিন্তু ইলেকট্রন সংখ্যা আমরা জানি মোটামুটিভাবে কম থেকে থাকে, তার মানে ওর ক্যাপাসিটি যেমন একটা যে কোনো একটা পদার্থের বা যে কোনো একটা মৌলের আউটার সেলে কিন্তু মিনিমাম 8টা করে ইলেকট্রন থাকার ক্যাপাসিটি আছে, কিন্তু দেখা যাচ্ছে সেখানে একটা করে ইলেকট্রন ছিল কিন্তু তাও সেটা বের হয়ে গেছে। তার মানে আমার পদার্থের মধ্যে যে ইলেকট্রন আকর্ষণ যে ক্ষমতাটা সেইটা থাকে বেশি পরিমাণে, কিন্তু সেই তুলনায় ইলেকট্রনের ঘনত্বটা থাকে কম। আচ্ছা, এখন দেখি ভ্যান ডার ওয়ালস বলের মধ্যে কি বলেছে যে পারস্পরিক। আচ্ছা, এখানে বলছে কাছাকাছি অবস্থিত পরমাণু সমূহের মধ্যে সর্বাধিক একটা দুর্বল আকর্ষণ বল কাজ করে, সেই দুর্বল আকর্ষণ বলটাকেই আমাদের বলেছে ভ্যান ডার ওয়ালস বল। যেমন আমি এখান থেকে তোমাকে বলতে পারি যে ইয়েটা কি যেন অষ্টক পূরণ করে যে ইয়েগুলো আছে পদার্থগুলো আছে, যেমন হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। ঠিক আছে, এই যে নিষ্ক্রিয় ধাতুগুলো আছে এই নিষ্ক্রিয় ধাতুগুলোর ক্ষেত্রে দেখা যায় এদের মধ্যে তো একদম সম্পূর্ণ অষ্টক ফিল আপ করা থাকে, এরা কারোর সাথে যুক্তও হতে চায় না, কারোর সাথে যুক্ত হয়ে যৌগ গঠন করতে চায় না, আবার ওদের মধ্যে থেকে ইলেকট্রন সরিয়ে নেওয়া যায় না, এরকম টাইপের থাকে। তো দেখা যাচ্ছে যে আমার তো এই জন্য এমন না যে একটা জেনন এখানে থাকছে, একটা জেননই থাকবে, এর সাথে চারপাশে আর কোনো জেনন থাকতে পারবে না। ঠিক আছে, এখানে দেখা যাচ্ছে যে আমি যদি জেননের কোনো অণু পাই বা জেননের কোনো খণ্ড পাই, এখানে অনেকগুলো জেনন একসাথে করে থাকছে, তাহলে এদের মধ্যে তো কোনো আকর্ষণ বল কাজই করতেছে না, এরা তো নিজেদের মধ্যে ইন্ডিভিজুয়াল, নিজেদের মতো অষ্টকটা পূরণ করে ফেলেছে। তাহলে এই আকর্ষণ বলটা কিভাবে কাজ করছে, ওরা একত্রভাবে কিভাবে করে থাকছে? এদের একত্রভাবে থাকার একমাত্র কারণ হচ্ছে ওই ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল। এদের মধ্যে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল কাজ করে বলেই এরা নিজেদের মধ্যে এরকমভাবে একত্র করে থাকতে পারে। আচ্ছা, আন্তঃনবিক আকর্ষণ বল আর পদার্থের স্থিতিস্থাপকতা। আচ্ছা, স্থিতিস্থাপকতা বলতে বোঝাচ্ছে কোনো একটা পদার্থকে আমি বাইরে থেকে বল প্রয়োগ করার ফলে তার দেখা যাচ্ছে যে তাকে বিকৃত করে ফেলাম, বিকৃত করার ফলে করার পরে দেখা যাচ্ছে যে ওই পদার্থটার যদি আবার আগের পজিশনে ফিরে যায়, এই যে আগের পজিশনে ফিরে যাওয়ার যে ধর্মটা সেটাকেই বলা হচ্ছে কি স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি।
ঠিক আছে, স্থিতিস্থাপকতা কিংবা ইলাস্টিসিটি। এখন দেখা যাচ্ছে যে সকল পদার্থের মধ্যে আকর্ষণ বলটা ওই রকমভাবে থাকে না, তো তাদের বিকৃত করার ফলে দেখা যাচ্ছে ওরা আবার তাদের পূর্বের অবস্থানে ফিরে যেতে পারে না, সেই ক্ষেত্রে তাদের স্থিতিস্থাপক ধর্মটা থেকে যায় কম। তো পদার্থের আন্তঃআণবিক বল যাদের বেশি পরিমাণে থাকে তাদের বিকৃত করতে গেলেও বেশি পরিমাণে শক্তির খরচ হয়ে যাচ্ছে, আবার দেখা যাচ্ছে তাদের ইলাস্টিসিটি ধর্মটাও থাকতেছে বেশি। ওকে, আচ্ছা, আন্তঃআণবিক অবস্থানের উপর ভিত্তি করে পদার্থগুলোকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কঠিন প্রবাহী, তারপরে হচ্ছে অসংকোচনীয় প্রবাহী, আর একটা হচ্ছে সংকোচনীয় প্রবাহী। আচ্ছা, এখন কঠিন তো আমরা জানি কঠিন কি বোঝাচ্ছে যে আমাদের যে ইয়েগুলো আছে কঠিন পদার্থের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ শক্তিগুলো বেশি থাকার কারণে ওরা নিজেদের মধ্যে অনেক বেশি আকর্ষণ শক্তির মাঝখানে থাকে বলে দেখা যাচ্ছে যে ওরা অনেক নিটভাবে অনেক গাঢ়ভাবে একজন আরেকজনের সাথে যুক্ত থাকে, যার কারণে ওদেরকে কিন্তু ডিসপ্লেস করা সম্ভব হয় না। এর জন্য ওরা নির্দিষ্ট একটা কাঠামোতে সবসময় বিদ্যমান থাকে। কিন্তু দেখা যাচ্ছে যদি সংকোচনশীল প্রবাহ হয়ে থাকে, সংকোচনশীল প্রবাহগুলোর জন্য হ্যাঁ প্রবাহগুলোর প্রবাহী প্রবাহী যেমন আমি তরল পদার্থের কথা বলতে পারি, পানির কথা বলতে পারি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে প্রবাহ ওদের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ শক্তির পরিমাণটা কঠিন পদার্থ থেকে কম হয়ে থাকে, তার কারণে দেখা যাচ্ছে যে ওরা একজন আরেকজনের থেকে ডিসপ্লেস হতে পারে, যে ওরা নিজেদের অবস্থানটাকে চেঞ্জ করতে পারে, মুভ করতে পারে ইজিলি, কারণ ওদের মধ্যে ডিস্টেন্সটা থাকে একটু বেশি। এর জন্য এগুলোকে প্রবাহী বলা হচ্ছে। আবার প্রবাহীকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অসংকোচনশীল প্রবাহ, আর একটা হচ্ছে সংকোচনশীল প্রবাহী। আচ্ছা, এই যে প্রবাহীর মধ্যে কিন্তু আমার তরল পদার্থও চলে আসতেছে, আবার গ্যাসিয়াস পদার্থও চলে আসতেছে। তো অসংকোচনশীল প্রবাহ যেমন তরল পদার্থ, আমি একটা বোতলের মধ্যে বা একটা জারের মধ্যে আমি পানি রেখে দিলাম, সেটাকে সংকুচিত করে কিন্তু কখনোই তার আয়তনে চেঞ্জ করা সম্ভব হয় না। কিন্তু আমি যখন কোনো গ্যাসকে কোনো পাত্রে রাখবো, তাকে কিন্তু সংকোচন করা যায়, তাকে সংকোচন করে একটা নতুন আয়তনে নিয়ে যাওয়া যায় বা প্রসারিত করে অন্য কোনো আয়তনে নিয়ে যাওয়া যায়। সেই ক্ষেত্রে যে অসংকোচনশীল প্রবাহ হচ্ছে আমার তরল, আর হচ্ছে সংকোচনশীল প্রবাহ হচ্ছে গ্যাস। আচ্ছা, আমাদের বলেছে যে আমি যখন আবার গ্যাসের টেম্পারেচারটা যদি অনেক বেশি পরিমাণে বাড়িয়ে দেই, তাহলে সমান সংখ্যক ধনাত্মক আর ঋণাত্মক আধানের সৃষ্টি হয় ওই গ্যাসগুলোর মধ্যে, ওগুলোকে বলা হচ্ছে প্লাজমা অবস্থা। তার মানে কঠিন পদার্থকে তাপ দিলে সেটা তরলে কনভার্ট হয়ে যাচ্ছে, তরলকে তাপ দিলে সেটা গ্যাসে কনভার্ট হচ্ছে, আবার গ্যাসকে যদি তাপ দেয় তাহলে সেটা সম্পূর্ণভাবে আয়নে কনভার্ট হয়ে যাচ্ছে। তার বাইরে যে ইলেকট্রনগুলো থাকে, ইলেকট্রনগুলো ওই অণু থেকে বা পরমাণু থেকে চলে যায় বা আলাদা হয়ে যায়, যার কারণে পজিটিভ আর নেগেটিভ আধানের সৃষ্টি হয়। এই যে অবস্থানটা, সেই অবস্থানটাকেই বলা হচ্ছে কি প্লাজমা অবস্থান। আচ্ছা, এখানে আমাদের আন্তঃআণবিক বলের প্রকৃতি সম্পর্কে বলে দেওয়া আছে, একটা গ্রাফ সুন্দর মতো করে দিয়ে দেওয়া আছে। গ্রাফের মধ্যে আমাদের দিয়ে দেওয়া আছে যে আন্তঃআণবিক দূরত্ব যদি আমি বাড়াতে থাকি, এখানে আন্তঃআণবিক দূরত্ব যদি আমি বাড়াতে থাকি, তাহলে বিকর্ষণ বলের মান দেখা যাচ্ছে যে ওদের বিকর্ষণ বলের মান কিন্তু আস্তে আস্তে কম হতে থাকে। কারণ আমরা আগেই বলছি যে দুইটা পরমাণু একটা পাশাপাশি যখন থাকে, ইলেকট্রনগুলো নিজেদের মধ্যে বিকর্ষণ করার কারণে ওদের মধ্যে বিকর্ষণ বলের মানটা সৃষ্টি হয়ে থাকে। কিন্তু দেখা যাচ্ছে যখন আমরা দুইটা ইলেকট্রন পাশাপাশি রাখবো, বাট ওদের দূরত্বটা একটু বাড়াতে থাকবো বা একটু বাড়াবো, তখন দেখা যাবে যে বিকর্ষণ বলের মানটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। কারণ কাছাকাছি থাকলে যে পরিমাণে ইলেকট্রনগুলো বিকর্ষণ করে, দূরে সরে গেলে কিন্তু সেই বিকর্ষণ বলের মানটা আস্তে আস্তে কমে। তো দূরত্ব বাড়ার সাথে সাথে বিকর্ষণ বলের মানটা আস্তে আস্তে কমতে দেখা যাচ্ছে কি সে আকর্ষণ করা শুরু করবে। একটা নির্দিষ্ট ডিস্টেন্স যাওয়ার পরে সে আকর্ষণ করা শুরু করবে। যখন দেখা যাবে যে আকর্ষণ একটা নির্দিষ্ট ডিস্টেন্স, তারপরেও একটা নির্দিষ্ট ডিস্টেন্স যাওয়ার পরে সেই আকর্ষণ বলের মানটাও আস্তে আস্তে কী হতে থাকে, কারণ আমরা জানি যে একটা নির্দিষ্ট দূরত্ব যাওয়ার পরে আকর্ষণ বলের মানটাও আস্তে আস্তে কমতে থাকে, কারণ এদের একটা নির্দিষ্ট সীমা থাকে, একটা পাল্লা থাকে। সেই পাল্লাটা অতিক্রম করে গেলে তখন দেখা যায় আকর্ষণ বলের মানটাও
আস্তে আস্তে কমতে 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 একটা নিউট্রাল পজিশনে চলে যায়, যখন কিনা আকর্ষণ বল আর বিকর্ষণ বল একটা নির্দিষ্ট মিনিমাল পজিশনে থাকে, যে আকর্ষণ আর বিকর্ষণ তখন আর কোনো চেঞ্জ হবে না, ওরা দেখা যাচ্ছে একটা স্ট্যাবল একটা পজিশনে চলে যাবে। আচ্ছা, আচ্ছা, এখানে দেখি আন্তঃআণবিক বলের আলোকে স্থিতিস্থাপকতার ব্যাখ্যাটা কিভাবে বলা আছে, যে আমাদের যে কোনো পদার্থের মধ্যে আমরা জানি যে পদার্থের অণুগুলো বা পরমাণুগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বা বিকর্ষণ বল দুইটা কাজ করে, দুইটার একটা নিট বলের মাধ্যমে ওরা একটা স্ট্যাবল পজিশনে পৌঁছে যায়। তো দেখা যাচ্ছে যে যখন দেখা যাবে ওর বাইরে থেকে একটা প্রেশার আমি একটা বস্তুর উপর ক্রিয়েট করব, প্রেশার ক্রিয়েট করার ফলে ও কী হয়ে যাচ্ছে, বিকৃত হয়ে যাচ্ছে। বিকৃত হয়ে যাওয়ার ফলে যখন দেখা যাবে যে ওদের মধ্যে বিকৃত হওয়ার ফলে বিকৃত হওয়ার যে সীমাটা আছে তার মধ্যে যদি আমি তাকে বল প্রয়োগ করে থাকি, তখন দেখা যায় ওই একটা অণু আর একটা অণুর মধ্যে আকর্ষণ করে ওই বিকৃত অবস্থানটাকে চেঞ্জ করে ফেলে। ঠিক আছে, একটা প্রত্যয়নী বল, আমি একটা বল দিয়ে ওকে বিকৃত করে ফেললাম বা ওকে মানে ওর ইয়েটা ডিসপ্লেস করে ফেললাম। তো দেখা যাচ্ছে যে যখন আমি ওই বলটা উইথড্র করে ফেলবো তখন অণুগুলো একজন আরেকজনকে আকর্ষণ করার মাধ্যমে আবার সেম পজিশনে চলে যাচ্ছে। এটাকেই বলা হচ্ছে কি স্থিতিস্থাপক বল। আর এই যে দেখা যায় এটাকে মেনলি প্রত্যয়নী বল বলা হচ্ছে, যে একটা বলের বিপরীতে আরেকটা বল আমরা কাজ করছে, মানে ওই বলটাকে আমরা যে বলটা বাইরে থেকে দিয়েছিলাম তাকে ইরিজ করার জন্য ভিতর থেকে একটা প্রত্যয়নী বল কাজ করছে, এটাকেই বলা হচ্ছে কি স্থিতিস্থাপক ধর্ম। আচ্ছা, স্থিতিস্থাপক ধর্মের কারণে বস্তুটা আবার আগের পজিশনে ফিরে আসে। আচ্ছা, এখানে চিত্রে যেটা দেখা গেছে যে আন্তঃআণবিক দূরত্ব যখন R1-এ ছিল, আন্তঃআণবিক দূরত্ব যখন R1-এ ছিল, R1-এর বেশি হলে বলের মান কমতে থাকে, অর্থাৎ আকর্ষণ বল লোপ পেতে থাকে। যে R1 অবস্থান থেকে যখন আমি দূরত্বটা বাড়াতে থাকবো তখন আকর্ষণ বলটা আস্তে আস্তে কী হয়ে যাচ্ছে, কমতেছে, মানে উপরের দিকে চলে যাচ্ছে। আকর্ষণ বলের মানটা কিন্তু আস্তে আস্তে কী হয়ে যাচ্ছে, কমতে থাকে। তো আকর্ষণ বলের মানটা আস্তে আস্তে লোপ পেতে থাকে। এই অবস্থায় প্রযুক্ত বল তুলনীয় বস্তু আর পূর্বের অবস্থায় ফিরে যেতে পারে না। তার মানে এটার সাথে এই চিত্রের সাথে এই ব্যাখ্যাটা কিভাবে বলেছে, যে আমার যখন এই পজিশন থেকে এই পজিশনের মধ্যে নিব, এই পজিশন থেকে এই পজিশনের মধ্যে যখন দূরত্বটা আমি রাখবো তখন দেখা যাচ্ছে হ্যাঁ আকর্ষণ করে সে আবার আগের পজিশনে ফিরে যেতে পারছে, বস্তুটা আবার আগের পজিশনে ফিরে যেতে পারছে, কারণ এই পজিশনটুকুর মধ্যে আমাদের আকর্ষণ বলের মানটা বেশি হয়ে থাকে। কিন্তু দেখা যায় দূরত্বটা যখন অনেক বেশি হয়ে থাকে তখন আস্তে আস্তে করে আকর্ষণের মানটা কমতে থাকে। তো যার কারণে আমি যখন দূরত্বটা এই রেঞ্জের মধ্যে থেকে এত বেশি দূরের পরিমাণে ছড়িয়ে নিয়ে যাব, তখন দেখা যাচ্ছে বস্তু আর সম্পূর্ণভাবে রিকভার করতে পারে না, সে আর আগের পজিশনে ফিরে যেতে পারে না, যার কারণে তার মধ্যে একটা ডিসপ্লেসমেন্ট হয়েই যায়। তো এটাকে বলা হচ্ছে স্থায়ী বিকৃতি। যে যেমন আমি একটা রাবার ব্যান্ডের কথা বলি, অনেক জোরে আমরা টান দেওয়ার ফলে সে আর আগের অবস্থানে ফিরে যেতে পারছে না, ও এইদিকে চলে গেছে, যে আকর্ষণ বলের মানটা আস্তে আস্তে কী হয়ে যাচ্ছে, কম হয়ে যাচ্ছে, কিন্তু দূরত্বের মানটা আস্তে আস্তে বেশি হয়ে যাচ্ছে, এই পজিশনে সে চলে গেছে। তো দেখা যাচ্ছে যে যখন আমি অনেক বেশি জোরে টান দিব ওই রাবার ব্যান্ডটা, তো দেখা যাবে যে সেই রিকভারি করে ফিরে আসলো, কিন্তু আগের থেকে অনেক বেশি পরিমাণে ওর মধ্যবর্তী দূরত্ব বা ও অনেক বেশি পরিমাণে বড় হয়ে গেল। তার মানে ওর মধ্যে একটা স্থায়ী বিকৃতি বা ওর আগের যে রূপটা ছিল সেই রূপটা কিন্তু ওর মধ্যে নাই, ও এখন বড় হয়ে গেছে। তো যার কারণে এটাকে বলা হচ্ছে স্থায়ী বিকৃতি বা স্থায়ী বিকৃতি বলা হচ্ছে। এখন তারপরে আমাদের বলা হচ্ছে যে আমার এই যে বাইরে থেকে যে একটা বস্তু আমি বাইরে থেকে যে আমরা একটা বল প্রয়োগ করব তার একটা সীমা থাকবে, সেই সীমাটাকে বলা হচ্ছে, মানে একটা নির্দিষ্ট সীমা থাকবে। যে কোনো বস্তুর মধ্যে আলাদা আলাদা বস্তুর জন্য এই সীমার মানটা থাকবে এক রকম। ঠিক আছে, যেমন নর্মাল ক্ষেত্রে আমরা যখন ইলাস্টিক কিনতে যাই বাজারে, তো দেখা যাচ্ছে যে ভালো মানের ইলাস্টিকগুলো ইলাস্টিসিটির ধর্মটা বেশি থাকে, যে তুমি তাকে যতই বিকৃত করো না কেন সে আগের পজিশনে আবার ফিরে যাবে। কিন্তু কম দামি ইলাস্টিকগুলোতে দেখা যাচ্ছে কি তুমি যদি অল্প একটু ওটাকে স্পান্ড করে ফেলো তখন দেখা যাচ্ছে সে বিকৃত হয়ে যাচ্ছে, সে আগের পজিশনে ফিরে যেতে পারছে না, সে তার সাইজ থেকে একটু বড় হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই জন্য দেখা যাচ্ছে যে একটা নির্দিষ্ট সীমা থাকে যে কোনো বস্তুর জন্য, সেই সীমাটার মধ্যে যদি আমি বল প্রয়োগ করি অবশ্যই বস্তু আবার তার আগের পজিশনে ফিরে যাবে। আচ্ছা,
আচ্ছা, স্থিতিস্থাপকতার সাথে কিছু সংজ্ঞাগুলো হচ্ছে যে নমনীয় বস্তু হচ্ছে যাদেরকে বিকৃত করা সম্ভব, তাদেরকে বলা হচ্ছে যে নমনীয় বস্তু। বিকৃতিকারী বল অপসারণের পর যদি কোনো বস্তুর অবস্থার পুনর্প্রাপ্তি না ঘটে তবে তাকে নমনীয় বস্তু বলে। তার মানে আমাকে বলা হচ্ছে যে আমি যখন কোনো বস্তুর উপরে বল প্রয়োগ করব, কিন্তু দেখা যাচ্ছে সে বিকৃত হচ্ছে, কিন্তু বলটা যখন অপসারণ করার ফলে ও আর আগের পজিশনে ফিরে যেতে পারছে না, তাহলে তাকে বলা হচ্ছে কি নমনীয় বস্তু। ঠিক আছে। আর এই নমনীয় বস্তুটাকে বলা হচ্ছে অস্থিতিস্থাপক বস্তু। যার মানে ওই স্থিতিস্থাপকতা মানে তো আমরা জানি যে আগের পজিশনে ফিরে যেতে হবে বা ফিরে যাবে, এই স্থিতিস্থাপক ধর্ম তাকেই বলে, কিন্তু ও তো আগের অবস্থানে ফিরে যায় না, যার কারণে এখানে অস্থিতিস্থাপক বস্তু বলা হচ্ছে। পূর্ণ স্থিতিস্থাপক বস্তু কাকে বলা হচ্ছে, যে এরা সম্পূর্ণভাবেই তুমি ওর উপর বল প্রয়োগ করার ফলে বলটা অপসারণ করলে ও সম্পূর্ণভাবে আগের অবস্থায় ফিরে যাবে, তাদেরকে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু বলতেছে। তারপর সম্পূর্ণ দৃঢ় বস্তু কাকে বলা হচ্ছে, যে সকল বস্তুর উপর বল প্রয়োগ করে তার মধ্যে কোনো বিকৃতি ঘটানো সম্ভব হয় না, তাকে আমাকে বলা হচ্ছে কি পূর্ণ স্থিতিস্থাপক বস্তু, পূর্ণ দৃঢ় বস্তু। আর হচ্ছে স্থিতিস্থাপক সীমার মধ্যে কি বোঝাচ্ছে, যে তো প্রত্যেকটা বস্তুর মধ্যে একটা সীমা থাকে, যে এই বলের উপরে গেলে উপরে বল প্রয়োগ করলেও আর আগের অবস্থানে ফিরে যেতে পারবে না, এই যে সীমাটা সেটাকেই বলা হচ্ছে স্থিতিস্থাপক সীমা। যে বাহ্যিক প্রযুক্ত বলের সর্বোচ্চ ঊর্ধ্বসীমা, যার ঊর্ধ্বসীমা পর্যন্ত কোনো একটা বস্তুর পূর্ণ স্থিতিস্থাপক থাকে, তাকে বলা হচ্ছে স্থিতিস্থাপক সীমা। যে ওই বল পর্যন্ত ও পূর্ণভাবে স্থিতিস্থাপক ধর্মটা প্রকাশ করতে পারবে, এর থেকে বেশি বল প্রয়োগ করলেও ও আর স্থিতিস্থাপক ধর্মটাকে প্রকাশ করতে পারবে না, সেটাকেই বলা হচ্ছে স্থিতিস্থাপক সীমা। আচ্ছা, অসহ বল আর হচ্ছে অসহ পীড়ন। অসহ বল আর অসহ পীড়ন বলতে বোঝাচ্ছে যে ন্যূনতম যে নির্দিষ্ট বল ক্রিয়া করে বস্তুকে ভেঙে ফেলা যায় বা বস্তুটা ভেঙে যায়, তাকে বলা হচ্ছে যে অসহ ভর। যে ভরটা আমি একটা বস্তু ঝুলানো আছে বা যে কোনো পজিশনে আছে, তাকে একটা নির্দিষ্ট ভর ওর মধ্যে অ্যাটাচ করে দিলাম, তো দেখা যাচ্ছে ওই ভরের কারণে ও ছিঁড়ে গেল বা ভেঙে গেল, এটাকে বলা হচ্ছে কি অসহ ভর। আর অসহ পীড়ন বলতে এখানে যে বলা হচ্ছে যে পরিমাণ বল ওর উপর প্রয়োগ করেছি, যে পরিমাণ বল ওর উপর প্রয়োগ করলে ও আসলে ভেঙে যাচ্ছে বা ছিঁড়ে যাচ্ছে, সেটাকেই বলা হচ্ছে কি অসহ পীড়ন। সেটাকেই বলা হচ্ছে কি অসহ পীড়ন। যে একক ক্ষেত্রফলের উপর আমি যতটুকু বল প্রয়োগের ফলে ও ভেঙে যাচ্ছে, সেটাকেই বলা হচ্ছে অসহ পীড়ন। তাহলে অসহ পীড়ন, যে অসহ বল হচ্ছে অসহ ভর হচ্ছে টোটাল বস্তুটার উপর আমার কতটুকু ভর দেওয়া লাগতেছে, আর অসহ পীড়ন হচ্ছে যে একক ক্ষেত্রফলের উপর আমার কতটুকু ভর দেওয়া লাগছে। তো এইটা অসহ ভরকে যদি আমরা ক্ষেত্রফল দিয়ে ভাগ করে দিই, তাহলে আমরা অসহ পীড়নটা পেয়ে যাব। আচ্ছা, এখন স্থিতিস্থাপক ক্লান্তি বলতে কি বোঝাচ্ছে? স্থিতিস্থাপক ক্লান্তি বলতে বোঝাচ্ছে কোনো বস্তুর উপরে আমি বল প্রয়োগ করলাম, সে ডিসপ্লেস হয়ে যাওয়ার ফলে তারপরে দেখা যাচ্ছে তার আগের পজিশনে ফিরে যেতে ওই বলটা সরানোর পরেও আর আগের অবস্থানে ফিরে যেতে ওর কিছু পরিমাণ সময় লাগবে, এই সময়টাকেই বলা হচ্ছে কি স্থিতিস্থাপক ক্লান্তি। আচ্ছা, এখানে বিকৃতি বলতে কি বোঝাচ্ছে? বিকৃতি বলতে বোঝাচ্ছে যে আমরা জানি কোনো একটি বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুটির দৈহিক মানে ওর যে বাইরের যে স্ট্রাকচারটা ছিল, সেই স্ট্রাকচারটা কি হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইটাকে বলা হচ্ছে কি বিকৃতি। তো দেখা যাচ্ছে আমি যদি বলি যে একটা বস্তুর লেন্থ আছে হচ্ছে এল পরিমাণে লেন্থ আছে, ওকে আমি বাড়িয়ে দিলাম, ওকে আমি বল প্রয়োগ করলাম, বল প্রয়োগ করে এল প্রাইম পর্যন্ত ওর লেন্থটা আমি বাড়িয়ে দিলাম, তাহলে ও কতটুকু পরিমাণে চেঞ্জ হলো হচ্ছে মানে ওর কতটুকু পরিমাণে যে ইয়েটা আছে, ও কতটুকু পরিমাণে বেড়ে গেল হচ্ছে এল প্রাইম পরিমাণে বেড়ে গেল। আর ওর আগেরটা কতটুকু ছিল, আগের লেন্থ কতটুকু ছিল, এল পরিমাণ লেন্থ ছিল। তার মানে তোমার যতটুকু পরিমাণে
ইয়েটা বেড়ে গেছে বা কমে গেছে, যতটুকু পরিমাণে তোমার ডিসপ্লেস হয়ে গেছে, তোমার যে ধর্মটা আছে বা তোমার যে বাইরের স্ট্রাকচারটা আছে সেটা ডিসপ্লেস হয়ে গেছে, সেইটা ডিভাইডেড বাই আগে যে দৈর্ঘ্যটা ছিল সেটা যদি করি তাহলেই আমি আমার বিকৃতি পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আমি আমার বিকৃতি পেয়ে যাব। এটাকে বলা হচ্ছে, আমি যেটা দেখালাম সেটা হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি, যে বল প্রয়োগের ফলে বস্তুর দৈর্ঘ্যের যে পরিবর্তন হয় তো তাকে বলা হচ্ছে কি দৈর্ঘ্য বিকৃতি। যে একক দৈর্ঘ্যে আমার কি পরিমাণ পরিবর্তন হচ্ছে সেটা আমরা মেজার করে থাকি বিকৃতির মাঝখানে। তো বিকৃতি ইকুয়ালস টু এল, আমরা হচ্ছে এল প্রাইম বাই এল এখানে অন্যভাবে নিয়েছে, তো যার কারণে এখানে বিকৃতি হয়েছে এল পরিমাণ, আগের দৈর্ঘ্য ছিল ক্যাপিটাল এল, তো স্মল এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এল চলে আসছে। এখন দেখা যাচ্ছে যে কিন্তন মোচর বিকৃতি। আচ্ছা, এখানে মোচর বিকৃতি বলতে এক্স্যাক্টলি যেটা বোঝাচ্ছে যে সাপোজ এই বস্তুটাকে নিলাম বা এই বইটাকে নিলাম, ওটাকে আমি বিকৃত করলাম, এভাবে করে ওকে মুড়িয়ে ফেললাম। ঠিক আছে, এভাবে করে ওকে মুড়িয়ে ফেললাম, দেখা যাচ্ছে কি আগে ছিল এই পজিশনে, এখন ওকে মুড়িয়ে ফেলার ফলে ওর বিকৃতিটা এরকমভাবে প্রকাশ পাচ্ছে। তাহলে ওর বিকৃতিটা আমি কিভাবে করে দেখাবো? ওকে তো আমি একদম টেনে লম্বা করছি না বা কিছু না, ওকে তো আমি মোচড় দিচ্ছি, তো যার কারণে মোচড় দেওয়ার ফলে ওর বিকৃতিটা কীরকমভাবে হবে সেটাই এখন আমরা দেখব। যে একটা বস্তু আছে এইরকম, ওকে আমি এতটুকু পরিমাণে ডিসপ্লেস করলাম, যে এই প্রান্তটা এখানে আমাদের চলে আসছে। ঠিক আছে, এই প্রান্তটা এখানে আমার চলে আসছে, তাহলে এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, থিটা পরিমাণ কোণ উৎপন্ন হয়েছে। তো থিটা পরিমাণ কোণ উৎপন্ন হওয়ার কারণে এই প্রান্তটা এখানে চলে আসছে, তার মানে কি আমার প্রান্তের চেঞ্জ হয়েছে। ধরলাম এখানে যে এখানে এল পরিমাণে আমার ডিসপ্লেস হয়ে গেছে, এখান থেকে এতটুকু পরিমাণে আমার বেড়ে গেছে, আর এখানে আমার থিটা কোণ উৎপন্ন হয়েছে, থিটা কোণ উৎপন্ন হয়েছে। এখন দেখা যাচ্ছে আর কিন্তু এর আগে যে এখানে অবস্থানটা ছিল সেটা হচ্ছে সাপোজ ধরলাম ক্যাপিটাল এল পরিমাণ, তাহলে আমি এখান থেকে লিখতে পারি না যে ট্যান থিটা ইকুয়ালস টু স্মল এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এল, ট্যান থিটা ইকুয়ালস টু স্মল এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এল। তো দেখা যাচ্ছে যে এই কৌণিক বিচ্যুতিটা আমি যখন এটাকে এরকমভাবে আমি দেখাবো, তখন এই যে একটা কৌণিক দিক যে দিকটা উৎপন্ন হলো সেটার মান থাকে অনেক বেশি কম পরিমাণে, যার কারণে যে কোণটা উৎপন্ন হয় সেটার মান কম পরিমাণে থাকার কারণে এই ট্যান থিটাটাকে আমরা থিটা লিখতে পারি, এল ডিভাইডেড বাই এল লিখতে পারি। তার মানে আমরা যে বিকৃতি করে ফেলাম, যে আমাদের যে মোচড় বিকৃতি যেটা আমরা বলে থাকি, মোচড় বিকৃতিটার কারণে আমাদের একটা কোণ উৎপন্ন হয়। একদম নর্মাল পজিশনে কোনো কোণ থাকে না, বাট মোচড়ের ফলে একটা কোণ উৎপন্ন হচ্ছে। এই যে বিকৃতিটুকু সেটাকেই বলা হচ্ছে কি মোচড় বিকৃতি, যেটাকে আমরা এই আগের পজিশনে যে এল এর মানটা ছিল বা লেনটা ছিল সেটা ভাগ করব কাকে দিয়ে, যে নতুন যে ডিসপ্লেসমেন্ট যতটুকু তৈরি হয়েছে সেটা দিয়ে এই লেনটাকে ভাগ করে দিব, তাহলেই আমাদের মোচড় বিকৃতিটা চলে আসবে। এখন আয়তন বিকৃতি বলতে কি বোঝাচ্ছে, যে আমরা কোনো বস্তুর আয়তনটা যদি আমি চেঞ্জ করতে, মানে বাইরে থেকে বল প্রয়োগের ফলে যদি কোনো বস্তুর আয়তনের চেঞ্জ হয়ে থাকে, সেটাকেই আমার বলতেছে যে একক আয়তনের মধ্যে যে পরিমাণ পরিবর্তন হয় সেটাকেই বলা হচ্ছে কি আয়তন বিকৃতি। যে আমি টোটাল একটা বস্তুর উপরে বল প্রয়োগ করার ফলে তার আয়তনটাকে এতটুকু করে ফেললাম, তো টোটাল আয়তন কতটুকু চেঞ্জ হলো, তো আয়তন চেঞ্জ হলো হচ্ছে, ধরো আগে আয়তন ছিল ভি, এখন আয়তন হচ্ছে ভি প্রাইম পরিমাণ ছোট হয়ে গেছে। কতটুকু ছোট হয়ে গেছে সেটা আমি জানতে চেয়েছি, কতটুকু ছোট হয়ে গেছে সেটা জানতে চাওয়া হয়েছে আমার, কিন্তু এটা বারবার আমি বলতেছি কতটুকু ছোট হয়ে গেছে সেটা জানতে চাওয়া হয়েছে, কিন্তু ছোট হয়ে কতটুকু হয়েছে সেটা কিন্তু, যেমন আগে যদি আমার নর্মালি আমি বলি, আগে আমার দৈর্ঘ্য ছিল হচ্ছে 6 মিটার, এখন আমার দৈর্ঘ্য হয়েছে 10 মিটার, তাহলে কতটুকু পরিমাণ আমার বেড়ে গেছে, 4 মিটার পরিমাণ বেড়ে গেছে আমার, কিন্তু এল প্রাইম মানে 4 মিটার। ওকে, আবার আমার বাইরের আয়তন ছিল 10 মিটার স্কোয়ার, এখন আমার আয়তন হচ্ছে 4 মিটার স্কোয়ার, তাহলে কতটুকু পরিমাণ আমার কমে গেছে, 6 মিটার স্কোয়ার কমে গেছে আমার, কিন্তু এখানে 6 মিটার স্কোয়ার উপরে বসাতে হবে যে কতটুকু কমে গেছে, কি হয়েছে সেটা না, কতটুকু কমে গেছে কতটুকু বেড়ে গেছে সেটা নিয়ে আমার কাজ। আচ্ছা, যতটুকু কমে গেছে সেটা ভি প্রাইম ডিভাইডেড বাই আগের আয়তন আমরা বসিয়ে দিব, তাহলেই আমাদের আয়তন বিকৃতিটা আমরা এখান থেকে
পেয়ে যাব, এটাই আমাদের আয়তন বিকৃতিটা বের হয়ে যাবে। এখন আমি বলে থাকি বিকৃতির কিন্তু কোনো একক থাকে না। কেন? আমার কতটুকু লেন্থে আমার এম মিটার 10 মিটার পরিমাণ বেড়ে গেছে, আর আগে ছিল 20 মিটার, তাহলে এম আর এম কাটাকাটি চলে গেলে আমার কিন্তু কোনো রকম একক থাকে না। সিমিলার ওয়েতে এখানে আমার আগে আয়তন ছিল, মানে আমার আয়তন বৃদ্ধি পেয়েছে হচ্ছে 6 মিটার, আর এখন আগে আয়তন ছিল 10 মিটার স্কোয়ার। তো দেখা যাচ্ছে যে আমার কিন্তু মিটার স্কোয়ার কাটাকাটি চলে গিয়ে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট থাকে, এখানে কিন্তু কোনো রকম একক থাকে না। তার মানে আমি এখান থেকে জানতে পারলাম যে বিকৃতির কোনো রকম কোনো এককও নাই, কোনো মাত্রাও নাই। বিকৃতির কোনো এককও নাই, কোনো মাত্রাও নাই।